শহরের সবথেকে বড় লয়ারের অ্যাসিস্ট্যান্টের খুন হয়। খুনি সন্দেহে পুলিশ একজনকে অ্যারেস্ট করে, কিন্তু ৮ বছর আগে ল প্র্যাকটিস ছেড়ে দেওয়া একজন লয়ার মনে করে পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সে একদমই নির্দোষ, খুন অন্য কেউ করেছে। কিন্তু ওই আসামিকে নির্দোষ প্রমাণ করতে হলে তাকে খুনের আসল রহস্য বের করতে হবে। এই জন্য সে তদন্ত শুরু করে, আর তার তদন্তে উঠে আসতে থাকে একের পর এক টুইস্ট। ওই রাতে এক্স্যাক্টলি কী ঘটেছিল, কে কেন আর কীভাবেই খুন করলো, এই সব কিছু মুভির শেষ মুহূর্ত পর্যন্ত আপনার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2024 সালে মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি ক্রাইম থ্রিলার মুভি লিগালি ভিড়ের কথা। যারা জয় ভীমের মতো লিগাল ড্রামা পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি মুভি হতে চলেছে। তো আর কথা না বাড়িয়ে সোজা এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। মুভির প্রথমেই আমাদের বালা নামে এক লয়ারকে দেখানো হয়। জেপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের মালিক জেপির সাথে আজ বালার একটি মিটিং আছে, তাই বালা জেপির অফিসের জেপির জন্য অপেক্ষা করছে। জেপির লেট দেখে বালা ফোনে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল। তখনই জেপির পিএ কল করে জানায়, স্যার আর্জেন্ট একটি কাজে দিল্লি গিয়েছে, আপনি কাল আসুন। কিন্তু জেপি মিটিং ফিক্স করলো, আবার মিট না করে দিল্লি চলে গেল। বালা ব্যাপারটা বুঝে উঠতে পারছিল না, তারপর কিছু করার নেই, এজন্য বালা ফিরে যাচ্ছে। এদিকে বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, এজন্য বালা কল কেটে দিয়ে ব্যাগ মাথায় নিয়ে বাইকের কাছে যাচ্ছিল। তখনই কেউ একজন বালাকে ছুরি মারলে বালা অফিসের সামনে লুটিয়ে পড়ে। অফিসে তখন কেউই নেই, আবার সিসিটিভিতে খুনিকেও দেখা যাচ্ছে না। বালা সেখানেই মৃত্যু হয়। এখান থেকে দুটি স্টোরি চলতে থাকবে, তবে কনফিউজ হওয়ার কোনোই প্রয়োজন নেই। আমি ভালো করে বোঝানোর স্বার্থে দুটি স্টোরি একদমই আলাদাভাবে বলবো। সিন চলে যায় পরবর্তী দিন। আমাদের বীর নামে একজন ব্যক্তিকে দেখানো হয়। বীর মূলত ৮ বছর পর বিদেশ থেকে আজ বাড়িতে ফিরেছে। তবে বীরকে দেখা মাত্রই বীরের বাবা শঙ্কর বীরের সাথে কথা না বলে বীরকে এড়িয়ে বাইরে চলে যায়। আর বীরের মাও বীরকে দেখা মাত্রই একদমই আশ্চর্য হয়ে চেয়ারে বসে পড়ে। বীর মায়ের কাছে আসতেই বীরের মা শুধু বলে, আগে ফ্রেশ হয়ে আয়। এরপর ফ্রেশ হয়ে এলে বীর কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার মা বলে, এখন তো এসেছিস, এটাই যথেষ্ট। মূলত আজ থেকে ৮ বছর আগে বীর তার বাবা মাকে ছেড়ে বিদেশে চলে গিয়েছিল, আজই ফিরল। তবে এর মধ্যে কি কি ঘটেছিল তা আমরা আস্তে আস্তে জানতে পারব। এখান থেকে সিন চলে যায় বালার মার্ডার স্পটে। পুলিশ, সাংবাদিক, ফরেন্সিক টিম সবাই এসেছে। ইনি হচ্ছেন স্থানীয় থানার ইন্সপেক্টর ভারানি। ভারানি পৌঁছানো মাত্রই একজন এসআই জানায় ওর নাম বালা, পেশায় লয়ার, বয়স 27 বছর। ক্লায়েন্টের সাথে মিটিং শেষে ফেরার পথে বাইক পার্কিং এরিয়াতে ওর খুন হয়েছে। ভোর রাতে পেপার দিতে এসে এক পেপার বয় বালার ডেড বডি দেখে পুলিশকে জানিয়েছে। এদিকে ফরেন্সিক টিম মার্ডার স্পটে থাকা সকল এভিডেন্স কালেক্ট করতে কাজ করছে। পুলিশের একটি টিম সিসিটিভি কালেকশনও কাজ করছে। ভারানির কথা, এটি কোনো সাধারণ খুন নয়, একজন লয়ারের খুন হয়েছে, তাই এটা নিয়ে অনেক বড় ইস্যু হতে পারে। তাই আশেপাশে সবার স্টেটমেন্ট নিতে বলে। অন্যদিকে বীরকে দেখা যায় তার এক পুরনো বন্ধু রঘুর সাথে দেখা করতে এসেছে। রঘু পেশায় একজন লয়ার, তবে একটি ফার্মের হয়ে কাজ করছে। তবে রঘু বীরকে দেখা মাত্রই বীরকে সেখান থেকে চলে যেতে বলছিল। তবে এর পিছনেও বিশেষ একটি কারণ আছে, কারণ আজ থেকে ৮ বছর আগে রঘুই ছিল বীরের সব থেকে কাছের বন্ধু। আর বীর আর রঘু মিলেই একটি ল ফার্ম স্টার্ট করেছিল। তখন আচমকা বীর ওই ল ফার্ম ছেড়ে বিদেশে চলে যাওয়ায় রঘুকে অনেক বিপদের সম্মুখীন হতে হচ্ছে, তার কেরিয়ারও নষ্ট হয়ে গেছে। এই জন্যই সে বীরের উপর এত রাগ। অবশ্য রঘুকে বোঝাতে বীরও তার পাস্টের সব কিছু খুলে বলে। সে এখান থেকে যাওয়ার ৮ বছরে তার সাথে যা যা হয়েছে সব কিছু শেয়ার করে। মূলত বীরের স্বপ্ন ছিল বিদেশে গিয়ে ভালো একটি জব করা। আর বীর যে আইটি কোম্পানিতে জব করত সেখানে সে খুবই ভালো পজিশনে ছিল। তবে সেখানে জব করতে করতে বীর নিজেও একটি স্টার্টআপ কোম্পানি স্টার্ট করে। আর ওই কোম্পানিটি খুব অল্প দিনে দাঁড়িয়ে যায়। এই জন্য বীর তার ওই জব ছেড়ে দিয়ে তার কোম্পানিতে মনোনিবেশ করে। তার কোম্পানি খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছিল। খুব অল্প দিনের মধ্যেই কোম্পানিটি ভালো একটি পজিশনে চলে গিয়েছিল। এরপর একদিন কফি শপে বসে বীর নন্দিনী নামে একটি মেয়েকে দেখতে পায়। আর এরপর থেকে বীর 6 মাস নন্দিনীকে ফলো করতে থাকে। মানে নন্দিনীও প্রতিদিন কফি শপে আসতো, আর বীরও প্রতিদিন এসেই নন্দিনীর দিকে তাকিয়ে থাকত। এভাবে 6 মাস কাটানোর পর বীর একদিন নন্দিনীকে বলেই দেয় সে তাকে ভালোবাসে। আর আমরাও জানতে পারি এই 6 মাস বীরকে দেখে দেখে নন্দিনীও তাকে ভালোবেসে ফেলেছে। এরপর তারা ভালোবেসে বিয়েও করে। বিয়ের পর প্রথম খুব ভালোই কাটছিল। তবে এর মধ্যেই বীর লোভে পড়ে এমন একটি কোম্পানিতে ইনভেস্ট করে বসে বীরের কোম্পানি বড় একটি লোকসানে পড়ে যায়। অন্যদিকে নন্দিনী তখন প্রেগনেন্ট, যে কোনো সময় তার ডেলিভারি হতে পারে। বীরের কোম্পানিও লসে পড়ায় বীর খুবই চিন্তিত। বীরও ডিপ্রেশনে পড়ে নন্দিনীর সাথে যোগাযোগও করতে পারছে না। নন্দিনীও বারবার কল করে যাচ্ছে, তার প্রয়োজনের মুহূর্তে সেও বীরকে পাচ্ছে না। আর এর মধ্যে একটি দুর্ঘটনা ঘটে যায়। নন্দিনী একদিন সিঁড়ি দিয়ে ওঠার সময় সিঁড়ি থেকে পড়ে যায়।
আর এই দুর্ঘটনার খবর পেয়ে বীর হসপিটালে গিয়ে জানতে পারে নন্দিনীর পেটের বাচ্চা এবং নন্দিনী দুজনই মারা গেছে। তার মানে এক মুহূর্তেই বীরের পরিবার এবং ব্যবসা সবকিছু শেষ হয়ে গেল। বীর তখন বুঝতে পারছিল আপনজনদের থেকে দূরে গিয়ে কখনই সুখে থাকা যায় না। এজন্য সে আবার তার পরিবারের কাছে ফিরে এসেছে। আর বীরের সবকিছু শোনার পর রঘু এখন বুঝতে পারছে বীরের মধ্যে কতটা কষ্ট লুকিয়ে আছে। বন্ধুত্বের মধ্যে লড়াই তো হবেই, কিন্তু শত লড়াই হোক না কেন দিন শেষে বন্ধু তো বন্ধুই। তাই রঘু বীরকে বুকে জড়িয়ে নেয়। এরপর এখান থেকে বাড়ি ফিরলে বীরের বাবা খাবার খাচ্ছিল, কিন্তু খেতে খেতে তার গলায় খাবার আটকে যাওয়ায় বীর তার বাবাকে পানি দিতে গেলে বীরের বাবা তার হাতের পানি না খেয়ে নিজে ফ্রিজ থেকে পানি খায়। এই জন্য বীরও বুঝতে পারছে তার বাবা তার উপর এতটাই রেগে আছে যে তার হাতে দেওয়া পানিও সে স্পর্শ করবে না। বীরও বুঝতে পারছে না সে কিভাবে তার বাবার মনের কষ্ট দূর করবে। এদিকে বালা ছিল শহরের সবথেকে বড় এবং সিনিয়র লয়ার সত্যনারায়ণের অ্যাসিস্ট্যান্ট। এজন্য সত্যনারায়ণের নেতৃত্বে বালার খুনির শাস্তির দাবিতে পুরো লয়ার অ্যাসোসিয়েশন কোর্টের সামনে প্রোটেস্ট করছে। অবশ্য তাদের প্রোটেস্ট থামাতে পুলিশের এসিপি সত্যনারায়ণের সাথে কথা বলে। এসিপি সত্যনারায়ণকে বোঝায়, স্যার খুন হওয়ার পর থেকেই আমরা তদন্ত শুরু করেছি, খুব তাড়াতাড়ি আমরা খুনিকে ধরে ফেলব, কিন্তু তার জন্য তো আমাদের সময় দরকার। তবে সত্যনারায়ণের কথা, আর কত সময় দিব? 2 দিনের মধ্যে যদি খুনিকে তোমরা ধরতে না পারো এই আন্দোলন পুরো দেশ জুড়ে ছড়িয়ে যাবে। অবশ্য এসিপির কথা, আমরা কিছুতেই সেটা হতে দিব না, তার আগে আমরা ধরে ফেলব। এই জন্য এসিপি ইন্সপেক্টর ভারানিকে কল করে বলে দেয় 2 দিনের মধ্যে ওই খুনিকে ধরো, না হলে আমাদের চাকরি থাকবে না। তবে পুলিশ এখনও এই খুনের কোনো লিডই পায়নি। এর মধ্যে বালার বাবা রাজেশ আসে। ভারানি রাজেশের কাছে জানতে চায় যে বালার কারোর সাথে কোনো শত্রুতা ছিল। রাজেশের কথা, আমার ছেলে কখনোই কারোর সাথে লড়াই করতো না, ওর কোনো শত্রু থাকতেই পারে না। তারপরও ভারানির কথা, এমন কোনো ঘটনা কখনো ঘটেছিল? অবশ্য রাজেশ ভালো করে মনে করে বলে যে 1 মাস আগে তারা যখন মার্কেট থেকে বাসায় ফিরছিল তখন বাসস্ট্যান্ডে বালাকে দেখে এক ব্যক্তি বালার উপর আক্রমণ করেছিল, বালাকে প্রচুর মারছিল। তখন আশেপাশের লোকজন এসে পড়ায় ওই লোক সেখান থেকে পালিয়ে যায়। তবে সেদিন বালাকে কে মেরেছিল আর কি কারণে মেরেছিল রাজেশ কিছুই জানে না। রাজেশ আরও জানায় কয়েকদিন আগে বালা রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরেছিল। তবে রাজেশ যখন জানতে চেয়েছিল কি হয়েছে, বালা বলেছিল সেটা বাইক অ্যাক্সিডেন্ট। কিন্তু রাজেশ বলছে, আমার মনে হয় ওই দিনও ওই ব্যক্তি বালার উপর আক্রমণ করেছিল। ভারানির কথা, 2 বার এভাবে আক্রমণ করলো, আপনি পুলিশে কমপ্লেন করেননি কেন? রাজেশ বলে, আমি কি জানতাম ঘটনা এতদূর করাবে? জানলে তো আমি আগে কমপ্লেন করতাম। তবে রাজেশ এটাও জানায় বালাকে সেদিন বাসস্ট্যান্ডে যে মেরেছিল রাজেশ তাকে দেখলে চিনতে পারবে। এর মধ্যে মার্ডার স্পটে সিসিটিভি ফুটেজ এসে পড়ে। আর ওই সিসিটিভি ফুটেজে দেখা যায় বালা যখন অফিস থেকে বের হয়ে যাচ্ছিল ঠিক তখনই কেউ বালার উপর আক্রমণ করে, আর বালা একটু পিছিয়ে এসে ঠিক অফিসের গেটের সামনে পড়ে যায়। অন্যদিকের একটি সিসিটিভি ফুটেজও দেখা যায় সাদা শার্ট পরিহিত একজন ব্যক্তি খুব দ্রুত সেখান থেকে হেঁটে চলে যাচ্ছে, আর ওই দিক দিয়ে আসা ছাতা হাতে একটি মেয়ের সাথে ধাক্কাও লাগে। আর ওই মেয়েটি বালাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে খুব দ্রুত সেখান থেকে চলে যায়। তার মানে ওই মেয়েটি ওই রাতে বালাকে খুন হতে দেখেছে, আর খুনিকেও সে পালাতে দেখেছিল। এরপর আমাদের ওই মেয়েটিকে দেখানো হয়। এই মেয়েটির নাম ভাইদেহি। ভাইদেহি এখনও পর্যন্ত গত রাতের ঘটনাটি ভুলতে পারছে না। ওই ঘটনার কথা ভেবে ভেবে আটকে উঠছে। ভাইদেহি মূলত পাশের একটি কোম্পানিতে জব করে, এজন্য ভাইদেহি অফিসের জন্য বের হচ্ছিল। ভাইদেহির কমল নামে একটি ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। তাই ভাইদেহি বের হওয়ার সময় ভাইদেহির মা ভাইদেহিকে বলে দেয় কমলের সাথে দেখা করে কমলের সাথে যেন কথা বলে। ভাইদেহিও শুধু হ্যাঁ বলে চলে যায়। অন্যদিকে বীরের মাকে কেউ কল করে জানায় বীরের বাবা শঙ্কর যখন হাঁটতে বের হচ্ছিল শঙ্করের হার্ট অ্যাটাক হয়, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। খবর পাওয়া মাত্রই বীর আর তার মা সোজা হসপিটালে চলে যায়। তবে ডক্টর জানায় এখন আশঙ্কামুক্ত, তবে এটা তার দ্বিতীয়বার, এজন্য একটু সাবধানে থাকতে হবে। আর বীরও তার মায়ের সাথে কথা বলে জানতে পারে বীর যখন 8 বছর আগে তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল তখনই বীরের বাবা প্রথমবার হার্ট অ্যাটাক করেছিল। এজন্য বীর তার মাকে বলছিল ওই সময় না হয় আমি চলে গিয়েছিলাম বলে হার্ট অ্যাটাক করেছিল, এখন তো আমি ফিরে এসেছি। তুমি যেমন সব কিছু ভুলে আমাকে মেনে নিয়েছ, বাবা কেন পারছে না? সে কেন এখন আমার উপর রেগে আছে? তবে বীরের মা বলে এক মা তার সন্তানের ভুল খুব অল্পতেই ক্ষমা করে দিতে পারে, কিন্তু বাবা সেটা পারে না। বাবার অনেক কষ্ট হয়। তোমার বাবার স্বপ্ন ছিল তোমাকে ল পড়িয়ে একজন লয়ার তৈরি করবে, কিন্তু তুমি সেই স্বপ্ন পূরণ করতে পারোনি। তারপর আবার তুমি আমাদেরকে একা ফেলে পালিয়ে গিয়েছিলে, এই জন্যই তোমার উপর এতটা রেগে আছে। বীরের কথা, আমি তোমাদের ছেড়ে চলে যাওয়া এতটা রাগ হলো না, কিন্তু ল ছাড়ার জন্য এতটা রাগ কেন? বীরের প্রশ্নের জবাবে বীরের মা জানায় বীরের বাবার বীরকে ল বানানোর স্বপ্ন দেখার পিছনে একটি বিশেষ কারণ আছে। কারণ বীর যখন খুবই ছোট ছিল বীরের বাবা রেভিনিউ ডিপার্টমেন্টের ল্যান্ড সার্ভেয়ারের চাকরি করতেন।
ওই সময় স্থানীয় এক নেতা সরকারি জমিন কবজা করে সেখানে বিল্ডিং তুলেছিল, কিন্তু বীরের বাবা শঙ্কর সেই প্রতিবাদ করায় ওই নেতা শঙ্করকে তখন ঘুষ দিতে চেয়েছিল, কিন্তু শঙ্কর ন্যায়ের সাথে আপোষ না করে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল। এজন্য ওই নেতা তার টাকা এবং ক্ষমতার জোরে বীরের বাবাকে ঘুষ নেওয়ার অপরাধে জড়িয়ে দিয়েছিল, যে জন্য ওই সময় বীরের বাবাকে সাসপেন্ড হতে হয়েছিল। বীরের মা বলে, ওই সময় তোমার বাবা নিজেকে নির্দোষ প্রমাণ করতে অনেক লয়ারের শরণাপন্ন হয়েছিল, তখন কেউই তার কেস নেয়নি, কিন্তু যে ব্যক্তি কেসটি নিয়েছিল সেও ওই নেতার কাছে ঘুষ খেয়ে তোমার বাবাকে ফাঁসিয়ে দিয়েছিল, তোমার বাবার সাথে বেইমানি করেছিল। তোমার বাবা কিছুতেই এটা সহ্য করতে পারছিল না, তাই তখন থেকে তোমার বাবার স্বপ্ন ছিল যে ন্যায় সে তখন পায়নি, তার ছেলে একদিন বড় লয়ার হয়ে তাকে ন্যায় পাইয়ে দিবে। এজন্যই তোমার বাবা তোমাকে ল পড়িয়ে একজন লয়ার বানাতে চেয়েছিল। আর মায়ের মুখে সবকিছু শোনার পর বীরও এখন বুঝতে পারছে শুধুমাত্র ল প্র্যাকটিস ছাড়ার জন্যই তার বাবা এত কষ্ট পায়নি, কারণ তার বাবার মধ্যে আগে থেকে ওই কষ্ট জমে আছে, যে কষ্ট সে এখনও বয়ে বেড়াচ্ছে। আর বীরের বাবার মনের ওই কষ্ট দূর করতে তাকে এখন লয়ার হয়ে দেখাতে হবে। এজন্য বীর আবারও ল প্র্যাকটিস করার সিদ্ধান্ত নেয় এবং রঘুর সহযোগিতায় বীর তার প্র্যাকটিস শুরু করে দেয়। এরপর রঘুর কাছে যে কেসগুলো আসছিল রঘু বীরকে দিতে শুরু করে, কিন্তু 8 বছর ল প্র্যাকটিস থেকে দূরে থাকায় এখানের অনেক আইনকানুন সম্পর্কেই বীরের এখন আইডিয়া নেই। আবার কোর্টের অনেক ঘটনাও বীর জানে না, এজন্য কোর্টে গিয়েও বীরকে বিভিন্ন কথার সম্মুখীন হতে হচ্ছে। প্রতিটি কেসে সে বাধাগ্রস্ত হচ্ছে। এভাবে একে একে 2-3টা কেস সে হেরেও যায়। এজন্য বীরের এখন মনে হচ্ছে সে হয়তো আর সফল হতে পারবে না। অন্যদিকে পুলিশ বালার খুনের তদন্ত করছে। ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকেও জানা যায় খুনি এতটা চতুরতার সাথে খুনটি করেছে সেখানে কোনোরকম এভিডেন্সই ফেলে যায়নি। আবার সিসিটিভি ফুটেজে ভাইদেহীকে দেখা গেছে, এজন্য পুলিশ ভাইদেহীকেও খুঁজতে শুরু করেছে। তবে ভাইদেহীও ওই ঘটনার পর থেকে কেমন যেন নিশ্চুপ হয়ে গেছে। ভাইদেহী ওই খুনের নিউজগুলো দেখছে আর মনে মনে কেন যেন ভয় পাচ্ছে। সিন চলে যায় কোর্টে। মালিনীর নামে এই মহিলার স্বামীর নামে একটি গাড়ি চুরির মামলা হয়েছে, এজন্য মালিনীর স্বামী পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। মালিনীও তার স্বামীকে বাঁচাতে লয়ারের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো লয়ারই তার স্বামীর কেসটি নিতে রাজি হচ্ছে না। আবার যারাও রাজি হচ্ছে তারা এত পরিমাণে ফিস দাবি করছে যেটা দেওয়ার মতো সামর্থ্য মালিনীর নেই। পাশেই বীরকে দেখা যায় মন খারাপ করে একটি বেঞ্চে বসে আছে। মালিনীর মেয়েটি তখন খেয়াল করে বীর ভুলে তার কোট রেখে গেছে, এজন্য ওই মেয়েটি বীরকে ডেকে তার কোটটি দেয়। এরপর মেয়েটি বীরকে জানায়, পুলিশ আমার বাবার নামে একটি গাড়ি চুরির মামলা দিয়েছে, কিন্তু আমার বাবা চোর না, আমার বাবা অনেক ভালো মানুষ। পুলিশের ভয়ে আমার বাবা কোথায় গিয়ে পালিয়ে আছে আমি জানি না। বাবার সাথে কথা না বলে বাবাকে না দেখে আমি এক মুহূর্তও থাকতে পারি না। বীর শুধু জানতে চায়, তোমার কি মনে হয় তোমার বাবা কি চুরি করেছে? মেয়েটি বলে, আমার বাবা কখনই চুরি করতে পারে না। তখনই মালিনী এসে পড়ায়। মেয়েটি জানতে চায়, মা উনি কি বলল? মালিনী শুধু বলে, এখানে শুধু পয়সাওয়ালারা ন্যায় পায়, আমাদের মতো গরিবেরা না। এই বলে মালিনী চলে যাচ্ছিল। তখনই বীরের মনে পড়ে তার মা তাকে বলেছিল, তোমার বাবা তোমার কেস জেতা দেখতে চায় না, তোমার বাবা সত্যের জয় দেখতে চায়। এজন্য বীর মালিনীর স্বামী রাজুর কেসটি লড়ার সিদ্ধান্ত নেয়। তবে বীরের এই কেস নেয় রঘু বলছিল, তুই জেনে শুনে হারা কেস কেন নিয়েছিস? অবশ্য বীরের কথা, আমার বাবার কথা চিন্তা করে নিরাপরাধ একটি লোককে ন্যায় পাইয়ে দিতে আমি এই কেসটি লড়তে চাচ্ছি। এখানে হার জিত কোনো ম্যাটার করে না। অন্যদিকে ভাইদেহীকে দেখা যায় তার হবু স্বামী কমলের সাথে দেখা করতে এসেছে, কিন্তু ভাইদেহী শুধু মোবাইলের মধ্যে বালার খুনের নিউজগুলো দেখে যাচ্ছে। কমলও লক্ষ্য করে ভাইদেহী বালার কেসটি খুব মনোযোগ সহকারে দেখছে। অবশ্য ভাইদেহীও জানায় যে আমি যেখানে চাকরি করি আমার অফিসের পাশেই খুনটি হয়েছে। ঠিক তখনই কয়েকজন পুলিশ সদস্য এসে পড়ে, আর পুলিশকে দেখা মাত্রই ভাইদেহী ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর ভাইদেহীর এমন আচরণ দেখে কমলের একটু সন্দেহ হচ্ছে। এজন্য কমল ভাইদেহীর কাছে জানতে চায় যে আসলে কি হয়েছে, আমার কাছে খুলে বলো। তখন ভাইদেহী জানায়, আসলে ওই রাতে যে খুনটি হয়েছে সেটা আমার অফিসের পাশেই, আর আমি যখন অফিস শেষ করে বাসায় ফিরছিলাম তখন আমি খুনিকে সেখান থেকে যেতে দেখেছি। তবে ভয়ের কারণে ভাইদেহী পুলিশকে কিছুই জানাতে পারেনি। অবশ্য কমল সবকিছু জানার পর ভাইদেহীকে বলে যে তোমার অবশ্যই পুলিশকে সবকিছু জানানো উচিত। কমল এটা বলে দেয়, আমি তোমার পাশে আছি, দরকার হলে আমি নিজে তোমার সাথে থানায় যাব। এরপর কমল ভাইদেহীকে তার বাড়িতে ড্রপ করে দেয়। আর কমলের কথা মতো পরবর্তী দিন সকাল হতেই ভাইদেহী থানায় যায়। তবে ইন্সপেক্টর ভারানি তখনও থানায় আসেনি, এজন্য ভাইদেহী ভারানির জন্য অপেক্ষা করছিল। এর মধ্যে রাজুর কেস লড়তে বীর রাজু সম্পর্কে তথ্য নিতে থানায় আসে। বীরও ভাইদেহীর পাশে বসে অপেক্ষা করছিল। তবে এর মধ্যেই ভাইদেহীর মা কল করাতে ভাইদেহী তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। আর এরপর বীর একজন কনস্টেবলের কাছে রাজুর তথ্য নিতে গিয়ে জানতে পারে যে এটা রাজুর প্রথম কেস না। রাজু এর আগেও
2-3 বার চুরির কেসে গ্রেপ্তার হয়েছিল। তার মানে দাঁড়াচ্ছে রাজু চুরি করতে পারে। বীরও এখন বুঝতে পারছে মালিনী তার কাছ থেকে সবকিছু লুকিয়েছে, কারণ মালিনী সবই জানে। এর জন্য বীর মালিনীর সাথে দেখা করে মালিনীর কাছে জানতে চায়, তুমি জেনে শুনে আমাকে কেন মিথ্যা বলেছ? অবশ্য মালিনী কাঁদতে কাঁদতে বলে, স্যার ও আগে ছোটো মোটো চুরি করত, কিন্তু আমাদের মেয়ে জন্ম নেওয়ার পর থেকে ও চুরি ছেড়ে দিয়েছে। ও এখন সাধারণ একজন ড্রাইভারে চাকরি করে। আর পূর্বের চুরির রেকর্ড আছে এটা জানলে বীর তার কেসটি লড়বে না। এজন্যই মূলত মালিনী পূর্বের কেসের বিষয়গুলো গোপন রেখেছে। বীরও মালিনীর পরিস্থিতিটা স্পষ্টই বুঝতে পারছে। রাজু মূলত বদ্রীনাথ নামে এই লোকটি ড্রাইভার হিসেবে চাকরি করত, আর বদ্রীর কার চুরির অপবাদেই রাজুর নামে মামলাটি হয়েছে। এজন্য কার চুরির ব্যাপারে তথ্য নিতে বীর বদ্রীর সাথে দেখা করে এবং জানতে চায় যে ওই রাতে আসলে কি ঘটেছিল। বদ্রী জানায়, ওই দিন রাজু ছুটিতে ছিল। আমি নিজেই বাইরে থেকে এসে রাত 10:15টার দিকে কারটি আমি পার করি। এরপর আমি যখন ডকুমেন্টস আনতে কারে যাই তখন দেখি কার সেখানে নেই। বীর জানতে চায়, আপনি কি করে শিওর হলেন যে রাজুই কারটি চুরি করেছে? অবশ্য বদ্রীর কথা সেটা তো পুলিশ তদন্ত করে পেয়েছে, আর রাজুর আগেও চুরির অনেক রেকর্ড আছে। আর তাদের কথার মধ্যেই বদ্রীর ছেলে জিবাকে দেখা যায় চুপিসারে বের হয়ে যাচ্ছে। তবে জিবার এভাবে বের হওয়া দেখে বীরের একটু সন্দেহ হচ্ছে। বীর বদ্রীকে বোঝানোর চেষ্টা করে যে বাড়ির গাড়ি চুরি হলে দোষটা ড্রাইভারের উপরই আগে যায়। এটা জানার পরও রাজু কেন গাড়িটি চুরি করতে যাবে? হয়তো কোথাও ভুল হয়েছে, গাড়িটি অন্য কেউ চুরি করতে পারে। কিন্তু বদ্রীর কথা সেটা যদি প্রমাণ করতে হয়, হয় আগে আমার গাড়ি নিয়ে আসুন, না হয় রাজুকে আমার সামনে এনে দাঁড় করান। এরপর বীর বের হয়ে যাচ্ছিল, আর তখনও বীর লক্ষ্য করে জিবা তার গতিবিধি লক্ষ্য করছে। এতে করে বীরের পুরো সন্দেহটা এখন জিবার উপর। এজন্য বীর জিবাকে ফলো করতে শুরু করে এবং ফলো করতে গিয়ে দেখতে পায় জিবা নামি দামি শোরুমে গিয়ে শপিং করছে, বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে খাবার খাচ্ছে, আবার হরহামেশা বন্ধুদের নিয়ে বিভিন্ন পাবে গিয়ে পার্টি দিচ্ছে। এত টাকাও কোথায় পাচ্ছে? তবে এর পরদিনই জিবা নতুন একটি আইফোন কিনতে গিয়ে লক্ষ্য করে বীর তাকে ফলো করছে। তাই বীরকে এড়াতে জিবা সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। তবে বীর জিবার পিছু করে জিবাকে ধরেও ফেলে। এরপর জিবার ব্যাগ চেক করে দেখে ব্যাগের মধ্যে অনেক টাকা। বীর জানতে চায়, তোমার কাছে এত টাকা কোত্থেকে এলো? আর তুমি শপিং করছো, বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে খাচ্ছ, পাবে আড্ডা দিচ্ছ, এত টাকা তুমি কোথায় পেয়েছ? জিবা প্রথমে কিছুই স্বীকার করতে চাচ্ছিল না। জিবা শুধু বলে যাচ্ছে, আমি কিছু করিনি, এই টাকা আমার না। তবে বীর বলে, তোমার কাছে যা কিছু পাওয়া গেছে, তোমাকে কার চুরির মামলায় জেলে পাঠাতে এগুলোই যথেষ্ট। আর এরপরই জিবা সত্যটা খুলে বলে। জিবা বলে, স্যার আসলে আমার বাবা আমাকে পছন্দ করে না, আমাকে একদমই ভালোবাসে না, আমার থেকে ওই কারকেই বেশি ভালোবাসে। এই জন্য আমি তো শুধুমাত্র ওই কারের তার কাটতে চেয়েছিলাম। জিবার তথ্য মতে সিন চলে যায় ঘটনার রাতে। জিবা মূলত তার বাবার গাড়ির তার কাটতে চেয়েছিল। তবে যখনই সে গাড়ির মধ্যে গিয়ে তার কাটতে যাবে তখনই সে খেয়াল করে হুডি পরিহিত কেউ একজন কারের দিকে আসছে। এই জন্য জিবা কারের পিছের সিটে লুকিয়ে পড়ে, আর ওই ব্যক্তি কারটি নিয়ে একটি অনাথ আশ্রমের গেটের সামনে গিয়ে দাঁড়ায়। জিবা বলে, ওই লোকটি যখনই কার থেকে নেমে চলে গিয়েছিল তখনই আমি কার নিয়ে বাড়ির দিকে আসছিলাম। তখনই আমার মনে হয় যে আমার বাবা যদি জানতে পারে আমি তার কার নিয়েছি তাহলে সে আমাকে মেরে ফেলবে। এই জন্য বাবার ভয়ে আমি আমার বন্ধুদের সাথে যোগাযোগ করে কারটিকে বিক্রি করে দেই। সব কিছু শোনার পর বীর জিবাকে বলছিল, তুমি তোমার বাবার উপর রাগ করে যে কাজটা করেছ তাতে ছোট একটি বাচ্চা তার বাবার থেকে দূরে সরে গেছে। অবশ্য জিবার কথা, স্যার আমি কিছুতেই জানতাম না রাজু এখানে ইনভলভ হয়ে যাবে। জিবা বীরের কাছে হাত জোর করে বলছিল, স্যার আমাকে ক্ষমা করে দিন, এরপর থেকে আমি কখনোই এমনটা করব না। বীর বলে, তোকে আমি ছাড়ব, তবে তোর বাবার সামনে সবকিছু স্বীকার করার পর। কিন্তু জিবার কথা, স্যার দরকার হলে আমাকে এখানে মেরে ফেলুন, তারপর আমার বাবাকে কিছু বলবেন না। আর জিবার কথা শুনে বীরের মনটাও গলে যায়, তাই বীর জিবাকে ছেড়ে দেয়। অন্যদিকে সিসিটিভি ক্যামেরাতে ভাইদিকে দেখার পর পুলিশ ভাইদির অফিসে গিয়ে ভাইদির সম্পর্কে জানতে পারে এবং ভাইদির সাথে দেখা করে ওই রাতের স্টেটমেন্ট দেওয়ার জন্য পরবর্তী দিনই ভাইদিকে থানায় আসতে বলে। অন্যদিকে জিবার সম্পর্কে সবকিছু জানার পর জিবাকে ছেড়ে দেয়। রঘু বীরকে বলছিল, তুই একদমই জেতাকে হাতছাড়া করলি, ওকে ছেড়ে দিলি। তবে বীরের কথা, একটা মেয়ে আর বাবাকে মেলাতে গিয়ে সে এক বাবার ছেলের মাঝখানে দূরত্ব তৈরি করতে পারবে না। এজন্যই মূলত সে জিবাকে ছেড়ে দিয়েছে। তবে জিবাকে বাঁচাতে আর রাজুকে বাঁচাতে বীরের সামনে শুধু একটি রাস্তা খোলা আছে, তা হলো যে কোনো মূল্যে রাজুকে ইনোসেন্ট প্রমাণ করা। এই জন্য বীর মালিনীর সাথে দেখা করে মালিনীর ফোন থেকে রাজুর সাথে কথা বলে। বীর রাজুকে বলে, দেখো 27 জুলাই রাতে বদ্রীর কার চুরি হয়েছে, তুমি যদি তোমাকে নির্দোষ প্রমাণ করতে চাও তাহলে তোমাকে দেখাতে হবে ওই রাতে তুমি অন্য কোথাও ছিলে। আর রাজুও বলে, স্যার আমি সত্যি বলছি, 27 জুলাই রাতে আমি কোলাবুতে ছিলাম। আর রাজুর থেকে কোলাবুর কথা জানার পর বীরার রঘু কোলাবুর একটি দোকানের সিসিটিভি চেক করে দেখে রাজু ওই রাতে এখানেই ছিল।
তার মানে রাজুকে নির্দোষ প্রমাণ করতে এই সিসিটিভি ফুটেজটাই যথেষ্ট। সিন চলে যায় পরবর্তী শুনানির দিন। বীর আজ তার কেসটি জিততে চলেছে। এই জন্য সকাল সকাল রেডি হয়ে তার মাকে ডেকে শুধু বলে যায়, মা আমি কোর্টে যাচ্ছি। আর ছেলের মুখে কোর্টে যাওয়ার কথা শুনে ঘরের ভিতর থেকে বীরের বাবাও যেন মুচকি হেসে উঠল। একদিকে বীর রাজুর কেস লড়তে কোর্টে চলে যায়, রাজুও কোর্টে হাজিরা দিতে আসছে। অন্যদিকে বালার কেসের তদন্তে পুলিশের কাছে একটি তথ্য এসেছে, আর সেটা যাচাই করতেই পুলিশ ভাইদেহীকেও ডাকে। আর ঠিক এরপরই এমন একটি ঘটনা ঘটে যা কেউ কল্পনাও করেনি। একদিকে রাজু কোর্টে পৌঁছে গেছে, অন্যদিকে ভাইদেহী সিসিটিভি ফুটেজে রাজুকে দেখেই কনফার্ম করে ওই রাতে ভাইদেহী রাজুকে সেখান থেকে পালাতে দেখেছিল। তার মানে রাজুই ওই রাতে বালাকে খুন করে পালিয়ে গিয়েছিল। আর ভাইদেহী কনফার্ম করা মাত্রই কোর্টের সামনে থেকে রাজুকে অ্যারেস্ট করা হয়। কিন্তু রাজুকে এভাবে অ্যারেস্ট করা দেখে বীর বারবার বলছিল, স্যার গাড়ি ও চুরি করেনি। কিন্তু ভাড়ানি বীরকে বলে, ওকে আমরা গাড়ি চুরির মামলা অ্যারেস্ট করিনি, ওকে আমরা মার্ডার কেসের আসামি হিসেবে অ্যারেস্ট করেছি। আর এটা শোনার পরই বীরের পায়ের নিচে থেকে মাটিটা যেন সরে গেল, কারণ বীর একটা সাধারণ গাড়ি চুরির মামলার কেস লড়তে এসেছিল, আর এখন সেটা মার্ডার কেসে রূপান্তরিত হলো। এখন সে কিভাবে রাজুকে বাঁচাবে? এদিকে রাজুকে অ্যারেস্ট করার পর থেকেই পুলিশ রাজুর উপর টর্চার শুরু করেছে। রাজুই যে বালার খুন করেছে সেটা স্বীকার করানোর জন্য পুলিশ যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু রাজু বারবারই বলে যাচ্ছে, ওই খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তাকে খুন করিনি। কিন্তু কে শোনে কার কথা? এরপর পুলিশ রাজুকে কোর্টে নিয়ে যায়, আর কোর্টও রাজুকে আরও 2 দিনের জন্য পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ দিয়ে দেয়। এরপর পুলিশ রাজুকে আরও অমানবিক অত্যাচার শুরু করে। এমনকি রাজুকে খাবার দেয়া হলেও পানি দেওয়া হচ্ছিল না, তাকে মানসিকভাবে শারীরিকভাবে সবভাবে টর্চার করছিল। কিন্তু রাজু কিছুতেই স্বীকার করছে না। আবার ভাইদেহী এই মার্ডার কেসের একমাত্র আইউইটনেস হয়। ভাইদেহীর মাও এই বিষয় নিয়ে ভাইদেহীকে দোষারোপ করছে, কারণ ভাইদেহীর মার কথা ছেলেপক্ষ যদি জানতে পারে তারা কি ভাববে। তবে তখনই কমল এসে জানায় যে আমি নিজেই ভাইদেহীকে পুলিশের কাছে যেতে বলেছি। ভাইদেহীর মায়ের কথা তোমার বাবা মা জানতে পারলে তারা কি মনে করবে? কিন্তু কমলের কথা আমরা সবাই তো ওকে নিয়ে প্রাউড ফিল করছি। আর শুধু আজ না, ভাইদেহীর জন্য আমি সবসময় সাপোর্ট দিয়ে যাব। আবার মালিনীকেও দেখা যায় রাজুর সাথে দেখা করতে এসেছে। মালিনীও রাজুকে দোষারোপ করছে, কারণ মালিনীর কথা, তুমি বাচ্চার মাথায় হাত রেখে কসম করে বলেছিল তুমি আর এসব চুরিচামারি করবে না, আর তুমি বাচ্চার কসম খেয়েও তুমি এত বড় একটা পাপ করলে। রাজু বারবার বলছে আমি এসব কিছুই করিনি। এরপর মালিনী চলে গেলে রাজু তার ছোট বোন সারোজাকে শুধু বলে দেয়, মঞ্জুর খেয়াল রাখিস। এদিকে বীর রঘুকে নিয়ে রাজুর কেসের ব্যাপারে ভার্নির সাথে কথা বলছে। ভার্নির কথা, আপনার এখনও মনে হয় যে ও নির্দোষ? আপনি খামোখাওয়ার কেস লড়ছেন, কারণ আমাদের কাছে তথ্য আছে রাজু এর আগেও 2 বার বালার উপর আক্রমণ করেছিল। এমনকি গত 1 সপ্তাহে বালাকে রাজু সব থেকে বেশি কল করেছিল। আবার সিসিটিভি ফুটেজও বলছে রাজু ওই রাতে এখানেই ছিল। এজন্য পুলিশের কাছে রাজুই খুনি। কিন্তু বীরের কথা, একজন লয়ার হিসেবে রাজু শুধুমাত্র আমার কাছে একজন সাসপেক্ট। এরপর বীর কারাগারে গিয়ে রাজুর সাথে দেখা করে এবং জানতে চায়, তুমি কি বাসস্ট্যান্ডে বালাকে মেরেছিলে? রাজু বলে, হ্যাঁ মেরেছিলাম, এমনভাবে মেরেছিলাম যেন হাত পা ভেঙে যায়। ওই দিন ওকে জীবিত ছেড়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। ওই দিনের পর যদি ওকে আমি কখনো দেখতে পেতাম না, একদম মেরে ফেলতাম। এরপর বীর বলে, তোমাকে যদি নির্দোষ প্রমাণ করতে হয় তাহলে আমার আগে জানতে হবে তুমি ওই দিন ওখানে কী জন্য গিয়েছিলে। কিন্তু বীরের এই প্রশ্নের কোনো জবাব না দিয়েই রাজু সেখান থেকে চলে যায়। তার মানে রাজুর এই নীরবতার মধ্যেও কোনো রহস্য লুকিয়ে আছে। এদিকে বালা ছিল শহরের সবথেকে প্রভাবশালী এবং সিনিয়র অ্যাডভোকেট সত্যনারায়ণের অ্যাসিস্ট্যান্ট। এজন্য বালার পক্ষ নিয়ে সত্যনারায়ণ এই কেসটি লড়বে। তাই সত্যনারায়ণ বীরের সাথে দেখা করে এবং বীরকে তার কার্ডটি দিয়ে বলে যায়, তোমার যে কোনো হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারো। সিং চলে যায় প্রথম শুনানির দিন। সত্যনারায়ণ প্রথমেই জাজকে ওই রাতে সিসিটিভি ফুটেজগুলো দেখায় যেখানে রাজুকে পালিয়ে যেতে দেখা যাচ্ছে। এরপর পোস্টমর্টমকারী ডক্টরকে ডাকলে সে জানায় একটি শার্প অবজেক্ট দিয়ে ঘাড় বরাবর আঘাত করা হয়েছিল। এজন্যই কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে 1 মিনিটের মধ্যেই বালার মৃত্যু হয়েছে। এরপর ফরেন্সিক এক্সপার্ট জানায় ওই রাতে ওখানে ভারী বৃষ্টি হওয়ার কারণে সেখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, এছাড়া কোনোরকম কোনো এভিডেন্সও মেলেনি। এরপর বালার বাবা সুকে ডাকলে সু জানায় রাজু এর আগেও 2 বার বালার উপর অ্যাটাক করেছে। একবার বাস স্ট্যান্ড অ্যাটাক করেছিল, আর আরেকবার তো বালা রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরেছিল। তবে রাজুর সাথে বালার কী নিয়ে ঝামেলা হয়েছিল সূর্যাও সেটা স্পষ্ট বলতে পারছে না। এরপর রাজুর স্ত্রী মালিনীকে ডাকা হয়। মালিনীকে জিজ্ঞাসাবাদ করলে মালিনীও জানায় 27 তারিখ রাতে রাজু তাকে বলে গিয়েছিল রাজু কোলাবাদে যাচ্ছে। এদিকে সত্যনারায়ণ একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে, কিন্তু বীর একজনকেও ক্রস এক্সামিন না করে স্কিপ করে যাচ্ছে। তবে এরপর এই খুনের একমাত্র আইউটনেস ভাইদেহীকে ডাকা হয়। অবশ্য ভাইদেহী একটু মনে মনে ভয় পাচ্ছিল, তবে ভাইদেহীর সাথে কমল এসেছে,
তাই কমলকে পাশে পেয়ে ভাইদেহি জানায় যে ওই রাতে আসলে কি ঘটেছিল। ভাইদেহি জানায় ওই রাত 10টা থেকে 10:30টার মধ্যে আমি অফিস শেষ করে বাড়িতে যাচ্ছিলাম। তখন আমি ওই জায়গায় পৌঁছাতেই এই ব্যক্তিকে আমার দিকে দৌড়ে আসতে দেখেছি, আর আমি একটু সামনে যেতেই ওই লয়ারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম। তবে সত্যনারায়ণ ভাইদেহির কাছে জানতে চায় এই খুনটি যে রাজুই করেছে সেটা আপনি কিভাবে বুঝতে পারলেন। ভাইদেহি বলে ওই সময় ওই জায়গায় অন্য কেউই ছিল না, আর এই ব্যক্তি খুব ভীত অবস্থায় পালিয়ে যাচ্ছিল, তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে কিছু একটা করেছে। এরপর ভাইদেহির স্টেটমেন্টের ভিত্তিতে সত্যনারায়ণ জাজকে বলে যে এখানে স্পষ্টই প্রমাণ হয়ে যাচ্ছে রাজুই বালাকে খুন করেছে। তবে এতক্ষণ সবাইকে স্কিপ করে গেলেও বীর ভাইদেহির ক্রস এক্সামিন করতে আসে। বীর জানতে চায় ওই রাত আপনি কি দেখেছিলেন। ভাইদেহি আবারও বলে যে আমি তাকে পালিয়ে যেতে দেখেছি, কিন্তু বীরের কথা আপনি কি তাকে খুন করতে দেখেছেন। ভাইদেহি না বললে বীর জাজকে বলে তার মানে এ রাজুকে খুন করতে দেখেনি। সাথে বীর এটাও বলে ভাইদেহি নিজে থেকে আইউটনেস হয়ে আসেনি। পুলিশ যখন সিসিটিভিতে ভাইদেহিকে দেখেছিল এরপর ভাইদেহির কাছে গেলেই ভাইদেহি আইউটনেস হয়ে এসেছে। তার মানে ওই রাতে রাজুর মতো ভাইদেহি ওই ক্রাইম স্পটে ছিল। রাজু যেমন ক্রাইম স্পটে থাকার কারণে ভাবা হচ্ছে যে রাজুই খুন করেছে, রাজুর সাথে ভাইদেহিও যেহেতু ওই ক্রাইম স্পটে ছিল ভাইদেহিও তো খুন করতে পারে। আর বীরের মুখে এটা শোনার পর পুরো কোর্ট চমকে ওঠে। তবে বীরের কথা কিন্তু যথেষ্ট যৌক্তিক। তবে সত্যনারায়ণ প্রতিবাদ করে বলছিল যে এই খুনের একমাত্র আইউটনেসকে অ্যাকুইস্ট বানানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু বীরের কথা সে ওই জায়গায় ওই ক্রাইম স্পটে উপস্থিত ছিল, আর সে সব কিছু দেখেছে। সে ইচ্ছা করলে পুলিশকে সব জানাতে পারত, কিন্তু তার জন্য সে 14 দিন সময় নিয়েছে। এতদিন সময় কেন নিবে এটাও কিন্তু সন্দেহজনক। আর বীর যখন ভাইদেহির প্রতিও সন্দেহ করছিল এটা দেখে কমলও সেখান থেকে সটকে পড়েছে। তবে জাজ বীরের কাছে জানতে চায় যে আসলে আপনি কি চাচ্ছেন। বীর বলে রাজুকে যেমন অ্যাকুইস্ট ভাবা হচ্ছে তেমনি ভাইদেহিকেও অ্যাকুইস্ট মনে করে পুলিশকে রিপোর্ট সাবমিট করতে বলুন। জাজও ভাইদেহিকে অ্যাকুইস্ট হিসেবে বিবেচনা করে পুলিশকে প্রপার তদন্ত করে ভাইদেহিরও রিপোর্ট সাবমিট করতে নির্দেশ দিয়ে দেয়। তবে এরপর আমরা জানতে পারি বীরও বিশ্বাস করে ভাইদেহি খুনটি করেনি, তারপরও সে ভাইদেহিকে অ্যাকিউজড বানিয়েছে। মূলত সত্যনারায়ণ কোর্টে যেভাবে রাজুর উপর দোষ চাপিয়ে দিচ্ছিল সে রাজুকে খুনি বানিয়ে ছাড়ত, আর রাজুকে নির্দোষ প্রমাণ করতে হলে বীরের কিছু সময়ের প্রয়োজন। এই জন্য ওই সময় লাগাতেই বীর কেসটিকে ভাইদেহির দিকে ডাইভার্ট করে দিয়েছে, যাতে সে তদন্ত করার জন্য একটা সময় পায়। তবে বীরের এই কাজের জন্য ভাইদেহিকেও তার যথেষ্ট মূল্য পরিশোধ করতে হচ্ছে। ভাইদেহির এঙ্গেজমেন্ট ক্যান্সেল হয়ে যায়। পুলিশ বারবার ভাইদেহির অফিসের তদন্ত করতে চাওয়ায় অফিস থেকে ভাইদেহিকে লিভ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং বলা হয় এই সব ঝামেলা শেষ করে তারপর অফিসে যেতে। সকল দিক থেকে ভাইদেহির উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে। ভাইদেহিও ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। তবে এর কিছুদিন পর ভাইদেহির থেকে কিছু ইনফরমেশন নেয়ার জন্য বীর ভাইদেহির সাথে দেখা করতে যায়। কিন্তু বীরকে দেখা মাত্রই ভাইদেহি বলছিল আপনি এতদিন আমার সাথে যা কিছু করেছেন যথেষ্ট, দয়া করে চলে যান। আপনার জন্য আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে, আমার বিয়ে ক্যান্সেল হয়ে গেছে, আমার চাকরি থাকবে কি থাকবে না সেটাও আমি জানি না। আপনার জন্য আমি বাড়ি থেকে পর্যন্ত বের হতে পারছি না, আমার তো পুলিশ স্টেশন যাওয়াই উচিত হয়নি। তখনই বীর বলে আসলে রাজুকে বাঁচানোর জন্য আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, কারণ আমি যদি কেসটিকে এইভাবে ডাইভার্ট না করতাম তাহলে জাজ রাজুকে খুনি ভেবে জাজমেন্ট দিয়ে দিত। ভাইদেহিও স্পষ্ট বুঝতে পারছে শুধুমাত্র রাজুকে বাঁচানোর জন্যই ভাইদেহিকে ফাঁসানো হয়েছে, তাই ভাইদেহি রাগ করে চলে যাচ্ছিল। তখন বীর পিছু থেকে ভাইদেহিকে ডেকে বলে দেখো আমি কি কারণে রাজুকে বাঁচানোর চেষ্টা করেছি সেটা আমি বোঝাতে পারবো না, কিন্তু তুমি শুধু একটু মনে করে বলো ওই রাতে সেখানে তুমি রাজু ব্যতীত আর কাউকে দেখেছিলে কিনা। যদি দেখে থাকো আমাকে বলে দাও, তাহলে আমি তোমার বিরুদ্ধে যে চার্জ লাগিয়েছি আমি সব চার্জ তুলে নিব। আর এটা শুনে ভাইদেহি বলে আমার সাথে এ পর্যন্ত যা কিছু হয়েছে তাকে আপনি বুঝতে পারবেন, সব কিছু আপনি ঠিক করতে পারবেন। এখনও তো আপনি আপনার স্বার্থের জন্য এসেছেন, আপনি তো আমার কাছে ক্ষমা চাইতে আসেননি। ভাইদেহি রাগের মাথা এটাও বলে দেয় আপনি যদি এরপর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করেন আমি আপনাকে খুনও করে ফেলতে পারি। বলেই ভাইদেহি চলে যায়। তবে ভাইদেহির মুখে এটা শোনার পর বীরেরও মনে পড়ে রাজু ওই দিন জেলে দাঁড়িয়ে বলেছিল এরপর যদি কোনোদিন আমি বালাকে আমার সামনে পেতাম আমি ওকে খুন করে ফেলতাম। এই জন্য বীরের মনে এখন প্রশ্ন জাগছে রাজু ওই দিন জেলে থেকে যেভাবে কথাগুলো বলেছিল রাজুই যদি বালাকে খুন করে থাকে তাহলে তো রাজু এভাবে কথা বলার কথা ছিল না, তাহলে তো রাজু এভাবে কথা বলতো না। আর রাগের মাথায় মানুষ সত্য কথাটাই বলে। আর রাজুর রাগ দেখে মনে হচ্ছিল রাজু সত্যি আবার পেলে বালাকে মেরে ফেলত, তার মানে রাজু বালাকে মারেনি। এরপর সিন চলে যায় পরবর্তী শুনানির দিন। এই কেসের তদন্তকারী কর্মকর্তা ভারানি ভাইদের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে এবং জাজকে একটি সিসিটিভি ফুটেজ দেখিয়ে জানায় যে ওই রাতে আশেপাশে সিসিটিভি ফুটেজে তৃতীয় কোনো ব্যক্তিকে দেখা যায়নি। তবে একটি ফুটেজের মধ্যে ওই সময় বিদ্যুৎ চমকানোয় একজনের ছায়া দেখা গেছে, আর ওই ছায়াটি অ্যানালাইজ করে দেখা গেছে
ওই মুহূর্তে খুনি প্যান্ট এবং হুডি পরিহিত ছিল, আর ভাইদিহি ছিল কুর্তি পরা। তার মানে ভাইদিহি একদমই ক্লিয়ার। তবে কোনো সিসিটিভি ফুটেজেই রাজুকে খুন করতে দেখা যায়নি, আবার ভাইদিহিও রাজুকে খুন করতে দেখেনি। তার মানে শুধুমাত্র রাজুর সাথে বালার পূর্ব শত্রুতার জের ধরেই রাজুকে খুনি ভাবা হচ্ছে। এই জন্য বীর তদন্তকারী কর্মকর্তা ভারানির কাছে জানতে চায় যে আপনাদের তথ্য মতে রাজু বালার উপর 2 বার আক্রমণ করেছিল। প্রথমবার না হয় আইউটনেস ছিল, দ্বিতীয়বার আপনারা কিসের ভিত্তিতে বুঝতে পারলেন যে রাজুই বালাকে আক্রমণ করেছিল? ভারানি বলে, এটা বালার বাবা বলেছে, আর আমরা তদন্ত করে জানতে পেরেছি বালার রাজু ব্যতীত অন্য কোনো শত্রু ছিল না। কিন্তু বীরের কথা শুধুমাত্র বালার বাবার স্টেটমেন্টেই প্রমাণ হচ্ছে না দ্বিতীয়বার রাজুই বালাকে আক্রমণ করেছিল। আর বালার বাবার স্টেটমেন্ট মতে 20 জুন রাজু বালার ওপর দ্বিতীয়বার আক্রমণ করেছিল, কিন্তু রাজু ওই দিন এই শহরেই ছিল না। আর এটা প্রমাণ করতে রাজু যার গাড়ি চালায় মানে বাণীকে ডাকা হয়। বালার বাবা 20 জুনের যে দ্বিতীয় অ্যাটাকের কথা বলছে, ওই দিন রাজু ফানের সাথে এই শহর থেকে দূরে একটি জায়গায় একটি মন্দিরে বাণীর স্ত্রীর মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়েছিল। তার মানে দাঁড়াচ্ছে রাজু সেদিন বালার উপর আক্রমণ করেনি। এজন্য বীর বলে আইউটনেস রাজুকে খুন করতে দেখেনি, আবার এমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি যেটা প্রমাণ করে রাজুই খুন করেছে। শুধুমাত্র ভিকটিমের বাবার স্টেটমেন্ট মতো রাজুর সাথে বালার পূর্ব শত্রুতার জের নিয়েই রাজুকে খুনি ভাবা যায় না। তবে তারপরও বীর জেপি ইঞ্জিনিয়ার এবং কনস্ট্রাকশনের মালিক জেপিকে ডাকে, মানে যার সাথে ওই রাতে বালার মিটিং করার কথা ছিল। তবে জেপি জানায় যে মিটিং করার কথা থাকলেও কোনো একটি কাজে তাকে দিল্লি চলে যাওয়ার কারণে ওই রাতের মিটিংটি তারা পোস্টপন করেছিল। বীর জানতে চায় বালার সাথে আপনি যে বিষয়ে মিটিং করতে চেয়েছিলেন, বালার মৃত্যুর পর আপনি কি আর কোনো লয়ারের সাথে কিছু আলোচনা করেছিলেন? অবশ্য জেপি বলে সেটা আউট অফ কোর্টই সেটেল হয়ে গিয়েছিল, এজন্য আর লয়ারের দরকার পড়েনি। আর এই জন্যই বীরের সন্দেহটা হয়। বীরের সন্দেহ কোর্টের বাইরে সেটেলমেন্ট করার উদ্দেশ্যেই বালাকে হয়তো বা ওই রাতে সে ডেকেছিল, আর মিটিং পোস্টপোন করার নাটক করে বালাকে ওই রাতে খুন করা হয়েছিল। কারণ কোর্টে কেস লড়লে সেটা যে কোনো একদিকে রায় যেত, আর আউট অফ কোর্ট 50-50তে সব কিছু সেটেল হয়ে গেছে, তাই সন্দেহ করাটাই স্বাভাবিক। তবে ওই রাতে আসলে কি ঘটেছিল সেটা এখনও ক্লিয়ার হওয়া যায়নি। আর যতক্ষণ আসল রহস্য জানা না যাচ্ছে ততক্ষণ রাজুকে ইনোসেন্ট বলা যাচ্ছে না। এই জন্য বীরের অনুরোধে কোর্ট বীরকে আরও কিছুদিনের সময় দিয়ে নতুন একটি তারিখ দিয়ে দেয়। আর কোর্টে ভাইদিহির বিরুদ্ধে থাকা সকল চার্জ থেকে ভাইদিহিকে মুক্ত করায় ভাইদিহি ইন্সপেক্টর ভারানিকে ধন্যবাদ জানাচ্ছিল। তবে ভারানি ভাইদিহিকে বলে দেয় ধন্যবাদ যদি জানাতেই হয় তাহলে তুমি বীরকে জানিও, কারণ বীরই তোমাকে নির্দোষ প্রমাণ করেছে। আর এটা বুঝতে পেরেই ভাইদিহি বীরের সাথে দেখা করে। অবশ্য বীর প্রথমেই ভাইদিহিকে সব কিছুর জন্য সরি বলছিল, কিন্তু ভাইদিহি বলে যে যা কিছু হয়েছে ভালোই হয়েছে, কারণ যে ব্যক্তিটি আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছিল যে যে কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশেই থাকব, হঠাৎ করে আমি যখন বিপদে পড়ে গেলাম সে আমার পাশে থেকে সরে গেল, তখনই আমি তার আসল চেহারাটা জানতে পারলাম। তবে ভাইদিহি বীরকে এটাও জানায় যে ওই রাতে আমি রাজু ব্যতীত ওখানে আর কাউকেই দেখতে পাইনি। আর এখান থেকে ফেরার পথেই বীরের উপর একদল গুন্ডা আক্রমণ করে। অবশ্য বীর কোনো মতে তাদের হাত থেকে বেঁচে ফিরলেও বীর সন্দেহ করছে এটা হয়তোবা জেপি করতে পারে। জেপি হয়তো গুন্ডা দিয়ে তাকে মারার চেষ্টা করেছে। তবে এক্স্যাক্টলি কী কারণে জেপি এটা করতে পারে সেটা জানার জন্য বীর রঘুকে জেপির বিষয়ে তদন্ত করতে বলে, আর নিজে বালার বিষয়ে সব তথ্য জানতে তদন্ত শুরু করে। এর মধ্যে বীরের মনে পড়ে বালার বাবা বলেছিল বালার উপর যখন সেকেন্ড অ্যাটাক হয়েছিল বালা একজন ডক্টরের থেকে ট্রিটমেন্ট নিয়ে বাড়িতে ফিরেছিল। তাই বীরের ধারণা বালা ওই দিন যে ডক্টর থেকে ট্রিটমেন্ট নিয়েছিল তার তথ্য জানতে পারলে তার থেকে হয়তোবা কোনো কিছু জানা যেতে পারে। আর সেটি জানার জন্যই বীর ভাইদিহির হেল্প নিয়ে ভাইদিহিকে বালার বাড়িতে পাঠায়। আর ভাইদিহি আসার পর বালার বাবা ভাইদিহির জন্য কফি বানাতে গেলে এই সুযোগে পুরো ঘর তল্লাশি করে ভাইদিহি বালার ওই প্রেসক্রিপশন পেয়ে ভিড়দেরকে দেয়। আর এরপর সিন চলে যায় পরবর্তী শুনানির দিন। প্রথমে সত্যনারায়ণ রাজুর কাছে জানতে চায় তুমি যদি খুন নাই করে থাকবে ওই রাতে তুমি সেখানে কি করছিলে? তবে রাজু এই প্রশ্নের কোনো জবাবই দিচ্ছিল না। রাজু শুধু তারপর সারোজার দিকে তাকায়, এরপর চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর বীর ওই ডক্টরকে জিজ্ঞাসাবাদ করতে ডাকে বালা যে ডক্টরের থেকে ওই দিন ট্রিটমেন্ট নিয়েছিল। আর ডক্টর জানায় যে ওভার স্পিডিংয়ের কারণে অ্যাক্সিডেন্ট হওয়ায় বালা তার কাছে ট্রিটমেন্ট নিতে গিয়েছিল। তার মানে এটা এখন স্পষ্ট হয়ে গেল বালার উপর সেকেন্ড অ্যাটাক রাজু করেনি, সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তবে এরপর সত্যনারায়ণ বলে এটা না হয় মানা গেল অ্যাক্সিডেন্ট, কিন্তু প্রথমবার যখন অ্যাটাক হয়েছিল সেটা বালার বাবার চোখের সামনে হয়েছিল। আর সেই জের ধরেই রাজু বালাকে যে খুন করেছে তার স্ট্রং একটি মোটিভ আছে, আর সেটি হচ্ছে ভিকটিম বালার সাথে রাজুর বোন সারোজার অ্যাফেয়ার চলছিল। আর এজন্যই মূলত রাজু চুপ করে আছে। আর রাজু যখন এই সম্পর্কের কথা জানতে পেরেছিল বালাকে তার বোনের থেকে দূরে সরে যেতে বলেছিল, কিন্তু বালা সেটা না করায় রাজুর রাগের বশে বালাকে খুন করেছে।
আর এটা শুনে সবার মনে এখন সন্দেহ জাগছে রাজুই হয়তোবা খুনটি করেছে, কারণ রাজুর খুনের পিছনে একটা স্ট্রং মোটিভ পাওয়া গেল। তবে কোর্ট সেদিনের মতো শেষ করা হয়। তবে এই সব কিছুর পর বীরও এখন চিন্তায় পড়ে গেছে, কারণ বীরও আর কোনো রাস্তা দেখতে পাচ্ছে না। বীরও ভাবছে সে হয়তোবা হেরেই যাচ্ছে, এই জন্য তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। সে কোনো কিছুতে কোনো ক্লু খুঁজে পাচ্ছে না। তখনই বীরের বাবা আসে, জানতে চায় তোর কি হয়েছে, এত কিসের চিন্তা। বীর বলে, বাবা মনে হচ্ছে আমি হেরে গেছি। কিন্তু বীরের বাবা বলে, যেদিন তুই মানুষের জন্য ভাবতে শুরু করেছিস তুই তো সেদিনই জিতে গেছিস। বীরের বাবা বীরের আশেপাশে পড়ে থাকা কাগজগুলো তুলে দিচ্ছিল আর বলছিল, রাগের মাথায় নেওয়া ডিসিশন কখনোই সঠিক হয় না, ভালোভাবে চিন্তা করে দেখ, কোনো না কোনো রাস্তা বেরিয়ে যাবে। তখনই বিদ্যুৎ চলে আসে আর বীরের চোখ পড়ে সত্যনারায়ণের দেশে কার্ডের দিকে। আর মনে পড়ে যায় ইন্সপেক্টর ভারানি বীরকে বলেছিল খুনের 1 সপ্তাহ আগে থেকে সবথেকে বেশি ইনকামিং কল রাজুর নম্বর থেকে এসেছিল। এজন্য বীর বালার কল রেকর্ড চেক করে, আর চেক করতেই দেখতে পায় সত্যনারায়ণের কার্ডে যে নম্বরটি আছে খুনের রাতে বালা এই নম্বরে বিজি ছিল। আর এটা দেখার পরই বীরের একটু সন্দেহ হয়। বীর ওই নম্বরে কলও করে। এরপর বালা যে স্থানে খুন হয়েছিল বীর গুগল ম্যাপের মধ্যে ওই লোকেশনও দেখতে পায় যে এখানে একটি সিক্রেট রাস্তা আছে, মানে দুই পাশের রাস্তার মধ্যে একটা চিপা রাস্তা আছে যেটা ব্লক করে রাখা হচ্ছে। বীর ওই রাস্তা ধরে এপার থেকে ওপারে গিয়েই দেখতে পায় এটা সেই জায়গা যেই জায়গার বর্ণনা বদ্রীনাথের ছেলে চিপা দিয়েছিল। তার মানে দাঁড়াচ্ছে খুনের রাতে বদ্রীনাথের কান নিয়ে যে ব্যক্তি এখানে এসেছিল সেই হয়তোবা বালার খুন করেছে। আর এটা একদমই অরফানেজের সামনে। অরফানেজের ভিতর থেকে তখন বাচ্চারা জাতীয় সঙ্গীত গাচ্ছিল। সাথে সাথেই বীর চিপাকে কল করে এবং জানতে চায় ওই দিন কার্ডটি অরফানেজের সামনে থেকে নিয়ে গিয়েছিলে, অরফানেজের সামনে যে নেমেছিল তার সম্পর্কে তোমার কোনো কিছু মনে পড়ে? কিন্তু চিপা কিছুই বলতে পারছে না। তখনই ফোনের ওপাশ থেকে সিটির আওয়াজ ভেসে আসছিল, আর এটা সেই সুর যেটা এখানে বাচ্চারা গাইছে। আর এটা শোনার পর বীরের একটু সন্দেহ হয়ে যায়। আর পরবর্তী শুনানির দিনই বীর চিপাকে কোর্টে হাজির করে, আর কোর্টকে এটাও জানায় ইন্সপেক্টর ভারানির সাহায্য নিয়ে সে বদ্রীকে থানায় ডেকেছিল। আর এখানে আমরা এটাও দেখতে পাই বীর ভারানিকে গাড়ি চুরির ব্যাপারে সব সত্যটা জানানোর পর ভারানি বদ্রীনাথকে থানায় ডেকে জিবার বিষয় বলে দেয় যে তোমার ছেলেই তোমার কার চুরি করেছিল। আর তখনই পুলিশ জিবাকে ধরে নিয়ে আসে। আর জিবাকে সামনে পেয়ে বদ্রী জিবাকে ইচ্ছা মতো মারছিল। বদ্রী বারবার বলছিল তুই আমার কার চুরি করে বিক্রি করেছিস, তোকে আমি মেরে ফেলব। তখন জিবা বলে ওঠে, মারো, যেভাবে আমার মাকে মেরেছিলে আমাকেও সেভাবে মেরে ফেলো। এখানে আমরা এটাও জানতে পারি জিবা যখন ছোট ছিল বদ্রী একটি স্ক্রুড্রাইভার দিয়ে জিবার চোখের সামনে জিবার মাকে কুপিয়ে কুপিয়ে খুন করেছিল। এজন্য বদ্রীনাথকেও অ্যারেস্ট করে কোর্টে আনা হয়েছে। আর ওই রাতে এক্স্যাক্টলি কী ঘটেছিল বীর কোর্টকে সেটা এক্সপ্লেন করে। বীর বলে বদ্রীনাথ ওই এলাকায় আগে থেকে অপকর্ম করে আসছিল। বদ্রীনাথ ওই এলাকার সব স্পট সম্পর্কে জানত, তাই বদ্রীনাথ বালাকে খুন করতে ওই ব্লাইন্ড স্পটটি বেছে নিয়েছিল। ওই রাতে বদ্রীনাথই নিজের কার ড্রাইভ করে ওই অরফানেজের সামনে গিয়ে ওই চিপা রাস্তা দিয়ে রাস্তা পার হয়ে ওই পাশে গিয়েছিল। অন্যদিকে জেপি বালার সাথে মিটিং করতে বালাকে তার অফিসে ডাকলেও একটি গুরুত্বপূর্ণ কাজে দিল্লি চলে যাওয়ায় সে আর মিটিংয়ে আসতে পারেনি। তাই বালা যখন মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে বদ্রী বালাকে কুপিয়ে সে যে ব্লাইন্ড স্পট দিয়ে এসেছিল সেখান দিয়ে আবার পালিয়ে গেছে। আর রাজু এই বিষয়ে কিছুই জানত না। তবে রাজু যখন ওখান দিয়ে যাচ্ছিল তখন পাশের অফিস থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে ভাইদের সাথে রাজুর ধাক্কা লাগে। আর ভাইদেহি রাজুকে দেখে মনে করে নেয় যে রাজুই হয়তোবা বালার খুন করেছে। আর বদ্রীনাথের বাড়ি থেকেও মার্ডার ওয়েপনটি উদ্ধার করা হয়েছে। তার মানে এই সব কিছু মেলালে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে বদ্রীনাথই বালার খুন করেছে। তবে এই সব কিছু উপস্থাপন করার পর সত্যনারায়ণ আর কোনো প্রশ্ন তুলতে পারছে না। এরপর কোর্ট লাঞ্চের বিরতি দেয়। আর লাঞ্চ ব্রেকে বীর সত্যনারায়ণের চেম্বারে গিয়ে বালার কল রেকর্ড আর সত্যনারায়ণের কার্ডটি দেখিয়ে বলে আজ থেকে আপনার কোনো হেল্পের আমার দরকার পড়বে না, আপনার এই কার্ডটি সব কিছু ক্লিয়ার করে দিয়েছে। লাঞ্চ ব্রেক শেষে কোর্টের অধিবেশন শুরু হয়। বদ্রীনাথ যে বালাকে খুন করেছে সেটা না হয় বোঝা যাচ্ছে, কিন্তু এই খুনের পিছনের কারণ কি ছিল মোটিভটা এখনও স্পষ্ট নয়। এজন্য এই খুনের মোটিভ বের করতে বীর বলে বালার উপর সেকেন্ড অ্যাটাকের সময় বালা যে ডক্টরের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছিল ওই ডক্টরের তথ্য মতে বালা সেদিন একজন লেডির সাথে ওখানে গিয়েছিল। আমাদের এখন জানতে হবে বালার সাথে সেদিন যে মেয়েটি গিয়েছিল সেটি কে। আর দ্বিতীয়ত বদ্রীনাথ যখন বদ্রীনাথের ওয়াইফকে খুন করল ওই খুনের পর সত্যনারায়ণ নিজেই বদ্রীনাথের কেসটি লড়েছিল। তাই বীরের কথা এই সবগুলো ডট যদি এক জায়গায় করা যায় তাহলে খুনের মোটিভ বের হয়ে যাবে। আর এটা শোনা মাত্রই সত্যনারায়ণ উত্তেজিত হয়ে ওঠে। আর এক পর্যায়ে সত্যনারায়ণ হার্ট অ্যাটাক করে বসে।
আর এরপরই আমরা দেখতে পাই এর পিছের আসল কারণ। এখানে আমাদের দেখানো হয় বীরের কাছে একটি মেয়ের কল এসেছিল, আর ওই মেয়েটির কথা মতো বীর ওই মেয়েটির সাথে দেখাও করেছে। এই মেয়েটির নাম হচ্ছে প্রীতি। প্রীতি মূলত সত্যনারায়ণের দ্বিতীয় স্ত্রী। সত্যনারায়ণের প্রথম স্ত্রী যখন মারা গিয়েছিল, প্রীতি তখন সত্যনারায়ণের কাছে জুনিয়র লয়ার হিসেবে কাজ করত। প্রীতির পরিবার খুবই গরিব ছিল, এর জন্য সত্যনারায়ণ সেটি ব্যবহার করে প্রীতির বাবা মাকে বিপুল টাকা দিয়ে প্রীতিকে বিয়ে করেছিল। তবে প্রীতিকে বিয়ে করা ছিল শুধুমাত্র দেখানো মাত্র। সত্যনারায়ণ প্রীতির সাথে একদম বাজে বিহেভ করত এবং তার ক্লায়েন্ট, তার বন্ধুবান্ধব এদেরকে দিয়েও প্রীতিকে বিভিন্নভাবে হ্যারেস করত। এরপরই বালা সত্যনারায়ণের কাছে অ্যাসিস্ট্যান্টের চাকরি নেয়, আর সত্যনারায়ণ বালাকে প্রীতির সাথে পরিচয় করিয়ে দেয়। প্রীতিও তখন একাকিত্বে ভুগছিল। প্রীতিরও তখন এমন একজন দরকার ছিল যার সাথে সে সবকিছু শেয়ার করতে পারবে। তাই বালার সাথে পরিচয় হওয়ার পর প্রীতি আর বালার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তবে সত্যনারায়ণ খেয়াল করছে প্রীতি আজকাল ফোনে কারোর সাথে খুবই ব্যস্ত থাকে। এরপরই একদিন বালার অ্যাক্সিডেন্ট হয়, আর ওই দিন বালার সাথে প্রীতিও ছিল। বালাও যেমন আহত হয়েছিল, প্রীতিও সমানভাবে আহত হয়েছিল। আর প্রীতি যখন আহত অবস্থায় বাড়িতে ফিরেছিল, সত্যনারায়ণ সেটা স্পষ্ট দেখতে পেয়েছিল। আর এর পরবর্তী দিনই বালা অফিসে আসলে সত্যনারায়ণ খেয়াল করে বালাও আহত। একই সময়ে বালা এবং প্রীতি দুজনই একই রকমভাবে আহত হয়েছে। সত্যনারায়ণ স্পষ্টই বুঝতে পারছে ওদের মধ্যে কিছু একটা চলছে। আর এটা বোঝার পরই সত্যনারায়ণ বদ্রীনাথকে কল করে বালাকে মেরে ফেলতে বলে। সত্যনারায়ণও এর কিছুদিন আগেই বাসস্ট্যান্ড রাজু আর বালার মধ্যেই ফাইট দেখেছিল। এজন্য পুরো প্ল্যান করেই ওই রাতে বালা যখন জেপির অফিস থেকে বের হয়ে যাচ্ছিল, ওই মুহূর্তেই বদ্রীনাথ বালাকে খুন করে। আর এই সব কিছু প্রীতি জানতে পারায় সত্যনারায়ণ প্রীতির উপর অমানবিক অত্যাচার চালিয়ে এসেছে। প্রীতির চেহারায় তার প্রমাণ দিচ্ছে। তাই এখন এটা স্পষ্ট প্রমাণ হয়ে গেছে সত্যনারায়ণ প্ল্যান করে বদ্রীকে দিয়ে বালার খুনটি করিয়েছে, আর তারা নিজেরা বাঁচতে রাজুকে এখানে ফাঁসিয়ে দিয়েছে। এরপর কোর্ট সব তথ্য প্রমাণের ভিত্তিতে রাজুকে মুক্ত করে দেয়। তবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, রাজু তাহলে ওই রাত ওখানে কী করছিল? তাহলে চলুন সেটাও জেনে আসি। সত্যনারায়ণরা মূলত নিজেরা বাঁচতেই রাজুর উপর বালার খুনের দায় চাপাতে বালার নাম করে রাজুকে মেসেজ করে বলেছিল যে তোমার বোনের কিছু ফটো আর ভিডিও আমার কাছে আছে, তুমি যদি না চাও যে সেগুলো আমি প্রকাশ করে দিই তাহলে আমার সাথে এখানে গিয়ে দেখা করবে। আর ওই ফটো এবং ভিডিওর জন্যই রাজু ওই রাতে ওই স্থানে গিয়েছিল। মূলত রাজু জানতই না তাকে খুনের কেসে ফাঁসানোর জন্য ওখানে নেওয়া হয়েছিল। আর এটাও এখন ক্লিয়ার, আর এটাও এখন স্পষ্ট, বালার কাছে রাজুর বোন সারোজার কোনো ফটো বা ভিডিও থাকার কোনো প্রশ্নই আসে না। এটা তো শুধুমাত্র তাকে ফাঁসানোর জন্য বলা হয়েছিল, আর বোনের সম্মান রক্ষার জন্য রাজু সব গোপন করেছিল। এর মধ্য দিয়ে এই কেসের সব রহস্য উন্মোচিত হয়, আর মুভিটাও এখানে শেষ হয়। এই মুভিটার দ্বারা এটা স্পষ্ট বোঝানো হয়েছে সত্য যত গভীরে থাকুক না কেন, যত মাস্টার প্ল্যান করাই হোক না কেন, কোনো না কোনোভাবে কোনো না কোনো দিন সত্যটা প্রকাশ পাবেই। তবে এখনকার সময়ে এটা কতটুকু বাস্তবায়ন হয় সেটাই প্রশ্ন। তো মুভিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।